আসসালামু আলাইকুম। ইজি লার্ন আইজুল চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম। গতদিনের মতো আজকেও আমরা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করব। এর আগের যে পার্টটা ছিল সেটা ছিল অবশ্যই আমাদের এসএসসি পরীক্ষার্থীদের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হলো পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা ও শক্তি। এটার আমরা পুরো থিওরিক্যাল পার্টগুলো শেষ করে এবং ম্যাথমেটিক্যাল পার্টের যে সূত্র আছে বা রুল আছে সেগুলো আমরা মোটামুটি এর আগের লেকচারে আমরা শেষ করেছি এবং তোমাদেরকে ওই লেকচারে টোটাল 6টি অঙ্কের কথা বলা হয়েছিল, 6টা প্যাটার্নের অঙ্ক, যে অঙ্কগুলো আসলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষায় আসার মতো প্রচণ্ড পরিমাণে আসতে পারে এবং এই অঙ্কগুলোই আমি আজকে করাবো। আমি বোর্ডে অলরেডি তোমাদের একটা উদ্দীপক এবং দুইটা গ এবং ঘ দুটো অঙ্ক লিখেছি। অঙ্কটা চিন্তা করার আগে উদ্দীপকটা বারবার পড়তে হবে। তুমি উদ্দীপক যতবার পড়বে তুমি তত বেশি কিছু জানতে পারবে এবং অনুভব করতে পারবে যে আসলে উদ্দীপকটাতে কি বলেছে। আমরা আসো উদ্দীপকটা খুব মনোযোগ সহকারে পড়ি। 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। তুমি এখন এটাকে একটু মনের মধ্যে ছবিটা অঙ্কন করে নাও। অর্থাৎ এই বস্তুটার ভর কত ছিল? হ্যাঁ, বস্তুটার ভর ছিল 20 কেজি। সেটা কোথায় ছিল? হ্যাঁ, সেটা ছিল ভূমিতে। আচ্ছা, ভূমিতে ছিল না, কিন্তু এখানে মনে হচ্ছে যে ভূমিতে ছিল, কিন্তু না, ভূমি হতে 40 মিটার উঁচু। তার মানে দেখি ওরা কি বলে, আস্তে আস্তে যাই। এটা ভূমি থেকে 40 মিটার উঁচু। আচ্ছা, বুঝলাম উঁচু জায়গায় কি আছে একটু দেখে নেই। উঁচু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো কাকে? এই বস্তুটাকে। তার মানে এখান থেকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, এখান থেকে ছেড়ে দিলে এটা কোন দিকে যাবে বলো তো? হ্যাঁ, তোমরা যদি নিউটনের মতো চিন্তা করো, নিউটন আসলে এটা পরীক্ষা করেছে যে ওই যে আপেল গাছ থেকে আপেল মাটির দিকেই কেন পড়ে, উপরের দিকে কেন যায় না? যদি উপরে খাওয়ার লোক না থাকে এই কারণে উপরের দিকে যায়নি, খাওয়ার লোক থাকলে যেত। এটা হলো মজা করার জন্য বললাম। আসলে এটা অভিকর্ষের কারণেই নিচের দিকে নামতে থাকে। অতএব একটু খেয়াল করো তোমরা যে এই বস্তুটা যখন নিচের দিকে নামতে থাকবে এটা কিসের মতো নামবে? হ্যাঁ, এটা গতির পরন্ত বস্তুর সূত্রর যে নিয়মগুলো মেনে চলে ঠিক সেভাবেই বস্তুটা পড়তে থাকবে। আচ্ছা, এবং এটার ভরটা ছিল 20 কেজি। হ্যাঁ, এতটুকু উদ্দীপক মোটামুটি আমরা উদ্দীপকটা মোটামুটি আঁকতে পারলাম। এইটা তুমি যত পারফেক্টলি উদ্দীপকটা বুঝতে পারবে তোমার অঙ্ক করাটা তত সহজ হয়ে যাবে। আসো এবার আমরা গ এবং ঘ, প্রথমে গ নাম্বার অঙ্কটা দেখি। ভূমি থেকে কত উচ্চতা? এই দেখো, তোমার প্রশ্ন কিন্তু এই জায়গাটুকুতে, অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতা। তার মানে এই ভূমি থেকে কতটুকু উঁচুতে। আচ্ছা, ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি। তার মানে আমরা বিভব শক্তি জানতাম, সেটা হলো ইপি। বিভব শক্তি গতি শক্তির, তার মানে গতি শক্তি আমরা জানতাম ইকে। গতি শক্তির 1/3 হবে। তার মানে বিভব শক্তিটা কার সমান হবে? বিভব শক্তিটা কি গতি শক্তির সমান হবে? না, ওরা বলে দিয়েছে সমান হলে ওরা লিখে দিত যে বিভব শক্তি গতি শক্তির সমান, কিন্তু ওরা বলেছে বিভব শক্তি মানে এই শক্তিটা গতি শক্তি যেটা পাবো সেটার 1/3 সমান। তার মানে দেখো
এই বিভব শক্তি এবং এই যে গতিশক্তি আমি দুটো লিখছি। এখন তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও যে এই যে 1/3, তার মানে আমি কি 1/3 এইখানে গুণ অবস্থায় 1/3 বসাবো নাকি এইখানে 1/3 বসাবো, এইটা একটু প্রবলেম হয়ে যায়। তা আমি তোমাদেরকে বলবো এটা প্রবলেম হওয়ার কোনো মানে চিন্তা করার কোনো দরকার নেই। তুমি শুধু এখানে একটা জিনিস খেয়াল করবা, কোন শক্তিটার সাথে র লাগানো আছে। র দেখো, বিভব শক্তি কিন্তু গতি শক্তির, তাহলে গতি শক্তির সাথে র লাগানো আছে, তাহলে এইটার সাথে যা থাকবে সেটা, যেহেতু র আমরা ম্যাথমেটিক্যাল টার্মে পড়েছি, র মানে হলো এর। এর কাজ কি বলতো? এর কাজ কিন্তু গুণ করা। তাহলে এই যে এর কাজ যে গুণ করা, এইরকম একটা ছোট এর বা সংক্ষিপ্ত এর কিন্তু এখানে লুকানো আছে। তাহলে গতিশক্তি এর 1/3, তাহলে গতিশক্তির পরে যদি আমি এর যুক্ত করি, তারপরে 1/3 যুক্ত করি, তাহলে এই এর পরিবর্তে আমি কি লিখতে পারি? গুণ চিহ্ন লিখতে পারি। হ্যাঁ, তাহলে পরিবেশটা বা অঙ্কটা এরকম দাঁড়াবে। এতটুকু তোমার হিন্টস দেওয়া আছে, এই হিন্টস থেকে তোমাকে একটা উচ্চতা বের করতে হবে, যে উচ্চতায় গিয়ে এরকম ধরনের ঘটনা ঘটবে। অঙ্কটা শুরু করব কোথা থেকে? আমরা কিন্তু উচ্চতাটা জানি না, অতএব আমাদেরকে এমন একটা উচ্চতা একটু ধরে নিতে হবে। দেখো, আমি ভূমি থেকে একটা উচ্চতা ধরে নিলাম, এই উচ্চতাটা ধরে নিলাম আমরা কতটুকু? x মিটার, অথবা আমি h মিটার ধরে, h ধরলে আসলে সবসময় h ধরে তো xটাই ধরি, x মিটার, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, x মিটার ধরে নিলাম, কারণ সূত্রগুলোতে h ব্যবহার করি আমরা, এই জন্য এখানে h ব্যবহার না করে x ব্যবহার করেছি, ওই h এর মানটা x ধরব। দেখো, তার মানে আমরা ধরে নিলাম যে ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তার মানে আমরা ধরেই নিয়েছি এইটাই উত্তর। তাহলে উত্তর লিখতে পারি যে x মিটার উচ্চতায়। আসলে কি উত্তর x মিটার উচ্চতা লেখা যাবে না? ওই x মিটারটা কত সেটাই আমাদের জানতে চেয়েছে। আমরা x দিয়ে অঙ্ক করতে 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 x এর যদি মানটা পেয়ে যাই, তাহলে সেটাই হবে এই অঙ্কটার উত্তর। চলো আমরা অঙ্কে চলে যাই। দেখো, প্রথমে আমাদের কি কি দেওয়া আছে এটা একটু লিখতে হবে। আগে যেটা ধরে নিয়েছি সেটা লিখে ফেলি। ধরি x ভূমি থেকে x উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। ভূমি থেকে x উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এবার আসো যে অবশ্যই আমরা যখন এইটা করব, এটা থেকে কিন্তু আমি x এর মানটা পাবো। আচ্ছা, এইটা করতে গেলে তোমাকে কিন্তু ইপি আলাদা করে নির্ণয় করতে হবে। আমরা প্রথমেই যে অঙ্কগুলো করেছিলাম এভাবেই করেছিলাম, পার্ট বাই পার্ট, এন জি এইচ। আসলে দেখো তো যে আমাদের এই x বিন্দু উচ্চতায় আমি ইপি নির্ণয় করার জন্য আমার যে 3টা মানের দরকার আছে, সেই মানগুলো আমার অঙ্কে আছে কিনা একটু দেখে নিতে হবে। আচ্ছা, দেখে নিই। বস্তুটার ভর, হ্যাঁ অবশ্যই বস্তুটার ভর দেওয়া আছে। কত? 20 কেজি। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ এটাও দেওয়া আছে, এবং উচ্চতা, হ্যাঁ উচ্চতাটা আমরা ধরে নিয়েছি।
এক্স উচ্চতা, আমরা এক্সটা বসাবো। তাহলে আমাদের তিনটা মানই দেওয়া আছে, তিনটা মানই এখানে বসাতে পারছি। আচ্ছা, এখন আমরা যদি ই কে করতে যাই, দেখো তো হাফ এম ভি স্কয়ার। দেখো ই কে যদি বের করতে যাই তাহলে আমাদের এখানে হাফ আছে, এইখানে যে এমটা আছে, হ্যাঁ এই এমটা তো এখানে দেওয়া আছে, এবং ভি স্কয়ার। এইবার একটু মনোযোগ দাও খুব বেশি পরিমাণে, না হলে বুঝতে পারবে না। ভি চেয়েছে মানে বেগ, এই গতিশক্তি, কিন্তু গতিশক্তিতে যে বেগটা ব্যবহার করা হয় আমি এটা বলেছিলাম যে ভি হলেও এটাকে শেষ বেগ বলা যাবে না, এটাকে বলতে হবে ওই মুহূর্তের বেগ বা তাৎক্ষণিক বেগ। ওই মুহূর্তের বেগ কোন সময়, অর্থাৎ ভূমি থেকে এক্স উচ্চতায়, তার মানে এইখান থেকে এই জায়গায় গতিশক্তি আমি যদি নির্ণয় করতে চাই তাহলে এই জায়গার বেগটা আমাকে বের করতে হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন, বস্তুটা আসলেই কোথায় ছিল, মাটিতে নাকি উপরে? হ্যাঁ, বস্তুটা উপরে ছিল, তাহলে এই উপর থেকে বস্তুটা কিন্তু এতটুক দূরত্ব নামবে, অর্থাৎ বস্তুটার বেগ এখানে ছিল কিন্তু 0 মিটার পার সেকেন্ড। বস্তুটা যখন এখানে নামবে, এই নামতে নামতে অভিকর্ষ ত্বরণের কারণে তার কিন্তু বেগ বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে এখানে এসে একটা নির্দিষ্ট বেগ হবে, এবং সেই বেগের মানটা আমি এখানে বসাতে পারবো। এখন এই বেগটা আমি বের করব কিভাবে? আমার কাছে কি দেওয়া আছে দেখো, আদি বেগ দেওয়া আছে, এবং এই যে এইখানের যে উচ্চতাটা দেওয়া আছে, এই উচ্চতাটা দেওয়া আছে টোটাল যদি হয় 40, তার থেকে নিচের অংশটুকু এক্স বিয়োগ করে দিলে আমার যে দূরত্বটা বের হবে সেটা হলো এইটার দূরত্ব। তাহলে ইউ রয়েছে, দূরত্ব রয়েছে, আর পরন্ত বস্তুর জন্য তুমি অলরেডি জি আগে থেকেই জেনে রাখো 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এটা হলো এত মিটার। তাহলে তিনটা অপশন দেওয়া আছে, আমরা কিন্তু ভিটা বের করতে পারবো। পরন্ত বস্তুর 3 নম্বর সূত্র যেটা রয়েছে, ভি স্কয়ার ইজ ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, অথবা এখানে এস না লিখে আমি লিখবো জি এস। দেখো এখন এই সূত্রটা দিয়ে তুমি ইউ এর মানটা বসাতে পারবে কিন্তু 0, এবং জি এর মান 9.8, এবং এস এর জায়গায় তুমি বসাতে পারবে কত, এখানে এই 40 থেকে এক্স বাদ গিয়ে 40 মাইনাস এক্স, এস এর জন্য এই এস এর জন্য এখানে বসাতে পারবে। এখন তোমাকে মনে রাখতে হবে যে এখানে আমি এস, এখানে এস, এখানেও এইচ ব্যবহার করতে পারো, এখানে দুটো এইচ আসতেছে, তার মানে তুমি অঙ্কে যখন বসাবে তখন এই দুটো এইচ এর মানই এইভাবে বসাবে। কিভাবে বসাবে আমরা এখানে লিখি। তাহলে এখানে আমার স্টেপ কয়টা করতে হবে খেয়াল করো, 1 2 3 4, এই 4টা স্টেপ করলে হয়ে যাবে, অথবা এক স্টেপেও অঙ্কটা করা যায়, তবে আমি 4টা স্টেপই করে দেখাচ্ছি। এখানে কি কি আছে একটু খেয়াল করো, এখানে এখানে কি কি রয়েছে, এম আছে 20 কেজি, এরপরে এই যে ভি, ভিটা হবে কি জানো, এক্স বিন্দুতে বেগ, এটা আমি জানি না হোয়াট, আর ইউ কত হবে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। অভিকর্ষ ত্বরণের মান লাগবে, লিখতে পারো জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপরে তুমি আরেকটা আর কি কি দেখো, আমি ভি লিখে ফেলেছি, ইউ লিখে ফেলেছি, জি লিখে ফেলেছি, এই যে এইচ। এখন এই এইচটাকে তুমি কিভাবে প্রকাশ করবে? এই এইচটা তো তুমি নিচ্ছ কোনটা, এই উপর থেকে এই পর্যন্ত বস্তুটা নামার দূরত্বটা, তাহলে তুমি লিখতে পারো কি বলো তো? তুমি লিখতে পারো যে মানে এই যে এটা হলো বস্তুটা পড়ছে, এই যে 40 মিটার উঁচু থেকে এক্স বিন্দুর উচ্চতা, তাহলে 40 মিটার উঁচু থেকে
উঁচু থেকে এক্স বিন্দুর উচ্চতা, এটা ধরলা এইচ, ধরার পরে লিখলা 40 মাইনাস এক্স মিটার। তাহলে তোমার এই সূত্রে যেগুলো আছে মোটামুটি লেখা শেষ, সাথে এমও লেখা শেষ। এই সূত্রে ভি লিখছি, তার মানে এখানে ভি পাবো। এখন ই কেটা লিখতে হবে। ই কে গতিশক্তি হোয়াট, তার মানে এটা লেখা শেষ, এটা লেখা শেষ, এটা লেখা শেষ। এখন আমাদেরকে এই যে জি লেখা শেষ, এই ইপি লিখতে হবে আর এইচ লিখতে হবে। তাহলে ইপি হোয়াট, আর এই এইচটাকে আমি এইচ প্রাইম দেবো, কারণ এখানে একটা এইচ লিখে ফেলেছি। তাহলে আমি ওখানে কি লিখবো, ভূমি থেকে এক্স বিন্দুর উচ্চতা, ভূমি থেকে এক্স বিন্দুর উচ্চতা এইচ প্রাইম সমান আমাদের এক্স মিটার। দেখো এই ভূমি থেকে এই এক্স বিন্দুর দূরত্ব এই যেখানে। এখন আমি যখন এগুলো সব লিখে ফেললাম, এখন আমরা অঙ্ক করতে কোনো সমস্যা নেই। আমরা লিখতেছি, আমরা জানি, প্রথমে এই সূত্রটা লিখব, ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2g এইচ। হ্যাঁ, এটা তো এইচই নিয়েছিলাম, এই দেখো, হ্যাঁ এইচ নিয়েছিলাম। তাহলে আমাদের এখানে ভি স্কয়ারের মান বের করব। তাহলে ইউ স্কয়ার কত আসবে, আমাদের ইউ স্কয়ার আসবে 0, তার উপর স্কয়ার প্লাস 2g এর মান 9.8 এবং উচ্চতার মান হলো কত দেখো তো, 40 মাইনাস এক্স। তাহলে 40 মাইনাস এক্স, তাহলে এটা কি থাকলো, শূন্য বাদ গেলে এটা আসতেছে 9.8, 19.6, তার সাথে 40 মাইনাস এক্স। হ্যাঁ, এইটা থাকলো। এটা আসলো আমাদের কিসের মান, ভি স্কয়ারের মান। তাহলে আমাদের দেখো ভি স্কয়ারটাকে ভি বানাবো না, কারণ এখানে গিয়ে আবার ভি স্কয়ারের মানটাই বসাতে হবে। তাহলে আমরা আবার লিখি, আমাদের প্রথম স্টেপটা কিন্তু শেষ হয়ে গেল। আবার লিখব ই কে সমান কত, হাফ এম ভি স্কয়ার। তাহলে আসবে কত, হাফ, এই যে এম এর মান কত পেয়েছি, 20 পেয়েছি। ভি স্কয়ার কত পেয়েছি, 19.6, এখানে 40 মাইনাস এক্স। খেয়াল করেছো এখানে কত আসবে, 10, আর এখানে 10-এর সাথে মানে এই 20কে 2 দিয়ে কাটলে এখানে থাকতেছে 10, 10 দিয়ে টাকা গুণ করলে 196, তার সাথে 40 গুণ মাইনাস এক্স। এটা আসলে আমাদের ই কে। এখন আমাদের যদি আমি ইপি লিখি, ইপি এম জি, এটা কিন্তু এইচ প্লাস এইচ ড্যাশ নেব, এইচ প্রাইম, এটা হলো 20, 9.8, আর এইচটা হলো কত, এইচ ড্যাশটা কত আসবে, এক্স। তাহলে এখানে 9 দুগুণ 18, হ্যাঁ 196 এক্স আসবে। হ্যাঁ, এই যে আমাদের এই উচ্চতার এটা হলো বিভব শক্তি এবং এইটা হলো আমাদের গতিশক্তি। এখন এইটাকেই আমাদের অলরেডি ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ হয়ে গেছে, এখন ফোর্থ স্টেজে বসাবো। তোমরা কিন্তু এটা তুলে নিয়েছো। আচ্ছা, এই অঙ্কটুকু আমি এইখানে করার জন্য একটু চেষ্টা করছি। দেখো, তাহলে এটা হলো প্রশ্ন মতে বা শর্ত মতে ইপি ইকুয়াল ইকে ইন্টু 1/3, বা ইপি খেয়াল করো, ইপি কত এসেছে আমাদের, 196x, 196x, আর ইকে কত এসেছে, 196 গুণ 40 মাইনাস এক্স, 196 গুণ 40 মাইনাস এক্স। হ্যাঁ, এটার সাথে
ইন্টু করতে হবে 1/3, মানে এই যে এইটা লিখেছি, তাহলে এটা যেহেতু লেখা হয়ে গেছে আমাদের, এটা আমরা মুছে দিই। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই, এগুলো মুছে দিই। এখন পক্ষ থেকে 196 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে কত, x, এখানে থাকতেছে 40 মাইনাস এক্স 1/3, এই 3টা যখন এখানে আসতেছে তখন হয়ে যাচ্ছে 3x, এখানে 40 মাইনাস এক্স, বা এখানে আমরা 3x এর সাথে আরেকটা x যোগ করে নিলাম, এই এক্সটা এই পাশে আসলে যোগ হয়ে গেল 40, বা এখানে আসতেছে 4x সমান 40, অতএব তাহলে x সমান কত হবে, 4 দ্বারা উভয় পক্ষ ভাগ করলে 10, অর্থাৎ 10 মিটার ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এটা তোমাদের একটু আমি বুঝাই যে যখন অনুপাত আসবে, কোনো কিছুর অনুপাত আসবে, তুমি অনুপাতটা থেকেও একটা অ্যান্সার কিন্তু তুমি একটু অনুমান করতে পারবা। অনুমান করতে কিভাবে পারবা খেয়াল করো, এখানে অনুপাত হলো 3 আর যোগ 1 কত হলো 4, তুমি এই 40 মিটারকে ভাগ দাও, তাহলে প্রত্যেকটা ভাগে আসবে 10 করে, প্রত্যেকটা ভাগে 10 করে। এবার আসো, এই যে বিভব শক্তিটা, গতি শক্তি যেটা আছে সেটার 3 ভাগের 1 ভাগ, তার মানে এই বিভব শক্তিটা ছোট। মনোযোগ দাও, বিভব শক্তি ছোট। বিভব শক্তি সবসময় নিচে হয় আর গতিশক্তি সবসময় উপরে হয়। তাহলে তুমি কিন্তু 40, এই যে 40 যেটা আছে এটাকে কয় ভাগ করেছো, 4 ভাগ। হ্যাঁ, 1 2 3 4। হ্যাঁ, যখন 4 ভাগ করেছো একটু মনোযোগ দিবে যে 4 ভাগ যখন তুমি করছো তখন কি হচ্ছে, তখন এটার থাকছে 3 ভাগ আর ওর হচ্ছে 1 ভাগ, তাহলে 3 ভাগ আর 1 ভাগ। আর দেখো এখানে ওই যে 3 ভাগ হলো গতিশক্তির জন্য আর এই 1 ভাগ হলো বিভব শক্তির জন্য, এই জন্যে 10 মিটার উঁচুতে গিয়েই আমাদের কি হয়ে যাবে, যে বিভব শক্তি গতিশক্তির 1/3 হয়ে যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে, যদি অর্ধেক বলতাম, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, চিন্তা করো অর্ধেক মানে কি, হাফ। এবার দেখো তো ভগ্নাংশ কত আছে, 2 এবং 1, তাহলে কত আছে 3। তুমি এখন এই 40কে, এই 40 মিটারকে 3 ভাগ করো, 40 মিটারকে যখন 3 ভাগ করবে, দেখো 40 মিটারকে 3 ভাগ করলে কত আসে, 40 ভাগ 3 13.33। 3 ভাগ করি তাহলে এটা আসবে 13.33, এটা আসবে 13.33, এটা আসবে 13.33। তার মধ্যে 2 ভাগ হলো গতিশক্তির আর 1 ভাগ হলো কার শক্তির, বিভব শক্তির। 2 ভাগ হলো গতিশক্তির আর 1 ভাগ হলো বিভব শক্তির, তাহলে বিভব শক্তি নিচ্ছে, তাহলে এই যে এই জায়গায় গিয়ে বস্তুর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হয়ে যাবে। তার মানে মূলত এইটা দেখলে একটু অঙ্কটা হয়েছে কিনা তুমি বুঝতে পারবে আনুমানিক, যে তোমার অঙ্কের অ্যান্সারটা হয়েছে কিনা। এটা শর্টকাট থিম, অর্থাৎ তুমি বুঝলেই হবে। এই যে আমি এটা আর একটু ডিটেলস বুঝাচ্ছি তোমাদেরকে, এটা মুছে দিয়ে এই টপিকসটাই বুঝাচ্ছি, কারণ তুমি একটা অঙ্ক করে যেন প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার জানতে পারো।
খুব মজার বিষয় আসলে, এটা অনেকেই অঙ্কটা হয়েছে কিনা বুঝতে পারে না। দেখো এখানে লিখতেছি কি, বিভব শক্তি লিখতেছি, বিভব শক্তিটা গতি শক্তির মনে করো যে অর্ধেক আছে। তাহলে চিন্তা করো, বিভব শক্তি মনে করো যদি 10 থাকতো, তাহলে গতিশক্তি কত হতে হতো? দেখো খেয়াল করো কত হইতে হতো। এটা যখন আমি 20 লিখবো তখনই কিন্তু অর্ধেক দিয়ে ভাগ করলে এটা গতিশক্তির সমান হবে, যে 2 দিয়ে 20কে ভাগ করলে আসবে 10, তখন এটার সমান হয়ে যাবে। তার মানে এখানে বিভব শক্তি কম এবং গতিশক্তি বেশি। তাহলে বিভব শক্তিটা সাধারণত আমি বলছি যে বিন্দু থেকে নিচে থাকে, আর গতিশক্তির বিন্দু থেকে উপরে থাকে। তাহলে বিভব শক্তি কম, গতিশক্তি বেশি। আচ্ছা, এটা যখন বুঝে ফেললাম যে কোনটা বেশি কোনটা কম, বিভব শক্তি কম এবং গতিশক্তিটা বেশি, উপরেরটা বেশি থাকবে নিচেরটা কম থাকবে। তাহলে এখানে খেয়াল করো, এটা আরেকভাবে তুমি এটা যদি মনে না রাখতে পারো আরো একভাবে করতে পারো, এই যে বিভব শক্তি। ওকে, এই গতি শক্তিটা গুণ অবস্থা আছে, এটা এই পাশে নিয়ে আসো, গতি শক্তি। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, এবার তুমি বুঝতে পারবা কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ, বিভব শক্তির অনুপাত 1 আর গতিশক্তির অনুপাত 2, তার মানে কি বুঝতে পেরেছি? তাহলে 2:1। ওকে, তাহলে এখন তোমার যে কোনো মিটার যদি দেওয়া থাকে, যদি বলে বস্তুটা 50 মিটার উপর থেকে বলতেছে, তাহলে 50কে তুমি কত দিয়ে ভাগ করবে? 2 আর যোগ 1 কত দিয়ে ভাগ দিবে? 3 দিয়ে ভাগ দিবে। তাহলে 50কে যখন 3 দিয়ে ভাগ দিবে, 50 ভাগ 3, দেখবা 16.67 চলে আসে। তার মানে তোমাকে এরকম 40 মিটার 3টা ভাগ করতে হবে, সেটাতে 16.67, 16.67, 16.67 পড়বে। এখন তুমি চিন্তা করো যে গতিশক্তিটা কোথায় আছে? এই যে উপরে। বিভব শক্তি কোথায় আছে? নিচে। গতিশক্তি কয় ভাগ? 2 ভাগ। আর বিভব শক্তি কয় ভাগ? 1 ভাগ। তার মানে বস্তুটা এখানে এসে কি হবে? বিভব শক্তি গতিশক্তির কি হয়ে গেল, মানে মানে অর্ধেক হয়ে গেল। অনুরূপভাবে তুমি যদি আরও একটা থিম চালাও, যে এইভাবে আমি এখন যদি বলে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ, তাহলে 3 গুণ এটাতে দিতে হবে। তাহলে তুমি আবার এটা করো, তাহলে ওই একই নিয়ম, বিভব শক্তি ভাগ গতিশক্তি। তখন তোমাদের কি আসবে? এখানে তো শুধু আছে 3, শুধু 3 মানে কি? নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে বলো তো এখানে গতিশক্তি বড় নাকি বিভব শক্তি বড়? হ্যাঁ, এখানে অবশ্যই বিভব শক্তিটা বড়। বিভব শক্তি কত? 3, গতিশক্তি 1। 3 আর 1 কত হলো? 4। তার মানে এখন উচ্চতাটা যদি মনে করো দেওয়া থাকে 80, তাহলে 80 মিটার উচ্চতাকে তোমাকে ভাগ করতে হবে কয় ভাগ? 4 ভাগ। 4 ভাগ করলে তুমি এখানে 20 পাচ্ছ, এখানে 20 পাচ্ছ, এখানে 20 পাচ্ছ, এখানে 20। এবার চিন্তা করো, বিভব শক্তি কয় ভাগ? 3 ভাগ। আর বিভব শক্তি নিচের দিক থেকে, তাহলে 3 ভাগ এইখানে। আর গতিশক্তি কয় ভাগ? 1 ভাগ। তাহলে এই যে এইখানে। তার মানে ভূমি থেকে 60 মিটার উচ্চতায় অথবা বস্তুটা পড়ার 20 মিটার পরে গিয়ে বস্তুটির বিভব শক্তি গতিশক্তি 3 গুণ। এরকম যে কোনো অঙ্ক তুমি জাস্ট আগে শর্তটা লিখবে, তারপরে ভগ্নাংশে এনে কতগুলো ভাগ সংখ্যা হচ্ছে সেটা প্রমাণ করবা। আচ্ছা, এটা আরেকটা দেখাই তোমার। এটা 3 গুণ না হয়ে যদি এটা 3 ভাগের 2 ভাগ হতো, তখন কি করতাম? তখনও তো এরকম মনে করো, বিভব শক্তি, এই গতিশক্তি, গতি শক্তি, এই উপরে থাকতো 2, নিচে থাকতো 3। বলো তো বিভব শক্তি বেশি না গতিশক্তি বেশি? হ্যাঁ, বিভব শক্তি কম, গতিশক্তি বেশি। তাহলে বিভব শক্তি কম এবং গতিশক্তি বেশি হওয়ার কারণে এটা কত ভাগ হচ্ছে? 3 আর 2 কত ভাগ হচ্ছে? টোটাল 5 ভাগ। এখন যদি তোমাকে বলে যে এটা ছিল 25 মিটার, এই উচ্চতার ছিল 25 মিটার, তাহলে 25 মিটার 5 ভাগ করলে কত আসবে? 1 2 3 4। তাহলে 1 2 3 4 5, 5টা ভাগ হয়েছে। এখানে 5 মিটার, এখানে 5 মিটার, এখানে 5 মিটার, এখানে 5 মিটার, এখানে 5 মিটার। এবার খেয়াল করো তো, বিভব শক্তি 2, বিভব শক্তি নিচের দিক থেকে, তাহলে এইটা হলো বিভব শক্তি, আর গতিশক্তি উপরের দিক থেকে, এইটা হলো উপরের দিক থেকে। তাহলে কি? তাহলে নিচ থেকে কত? 5 5 10 মিটার উচ্চতায়। তাহলে আমরা অঙ্কটা না করেও অ্যান্সারটা বের করতে পারছি। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? আমার মনে হয় যে এইটা যদি তুমি একটু ভালো করে দেখো, তাহলে এই অঙ্কটার অ্যান্সার তোমার হয়েছে কি হয়নি তুমি বুঝতে পারবে। আসো এবার আমরা ঘ নম্বর অঙ্কটার দিকে মনোযোগ দেই। ঘ নম্বর এইটা বুঝলে তোমার ঘ নম্বরটা অনেক সহজ।
আমরা ঘ নম্বর অঙ্কটাতে যদি ফিরে যাই, দেখো সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে প্রথম 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে কিনা। অর্থাৎ আমি তো যে ছবিটা এঁকেছিলাম সেটা ছিল এরকম, এটা ছিল পুরা 40 মিটার। খেয়াল করো, এখন তোমাকে এই যে সর্বোচ্চ উচ্চতায়, হ্যাঁ সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালের প্রথম 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর অর্থাৎ এখান থেকে পড়ে 2 সেকেন্ড পর এখানে এসে, মনে করো এখানে এসে এই দুটো স্থানের মধ্যে কি বলছে, শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে কিনা। তার মানে শক্তির সংরক্ষণশীলতাটা মেনে চলবে কিনা। আচ্ছা, শক্তির সংরক্ষণশীলতা মানে কি, অর্থাৎ এইখানে মোট শক্তি ই আর এখানে যদি আমি ই প্রাইম দেই, এই দুইটা অবস্থানে শক্তি সমান হবে কিনা। অর্থাৎ তোমাকে দেখাতে হবে যে ই ইজ ইকুয়াল ই প্রাইম। এখন দেখো তো, তোমরা যদি এটা বের করতে চাও তাহলে তুমি যদি প্রথমে বের করতে চাও তাহলে তোমার লাগতেছে কি, কে প্লাস ইপি। আবার তুমি যদি প্রাইম বের করতে চাও তাহলে তোমার লাগতেছে কে প্রাইম এবং ইপি প্রাইম। আচ্ছা, এখন দেখো তুমি যদি আবার এই কে বের করতে চাও, দেখো কে সমান ½ m v স্কয়ার। তার মানে কেটা কোন অবস্থানের জন্য, এই অবস্থানের জন্য। এই অবস্থানের আমার দেখো তো এম এর মান জানা আছে কিনা বা ভি এর মান জানা আছে কিনা। হ্যাঁ, আমার তো এম এর মান অবশ্যই জানা আছে 2 কেজি। আবার ভি এর মান জানা আছে কিনা, হ্যাঁ এখানে তো ভি এর মান আমি জানি, এখানে ভি এর মান 0, তার মানে এই দুটো জানা আছে, তার মানে এটা আমি বের করতে পারবো। আচ্ছা, এটা বের হয়ে গেল। তাহলে এবার আমরা ইপি যদি বের করতে চাই, ইপি তাহলে এম জি এইচ। খেয়াল করো তো, এখানে বিভব শক্তিটা আমার এম এর মান জানা আছে, জি এর মান জানা আছে। এইখান থেকে এই উচ্চতাটা কত, হ্যাঁ বিভব শক্তির বেলায় এই বিন্দু থেকে একদম ভূমি পর্যন্ত এই উচ্চতাটা আমার দেওয়া আছে 40, তার মানে এটাও আমি বের করতে পারবো। তার মানে এই দুটো বের হয়ে গেল। এখন আমি যদি এইটা এবং এইটা বের করতে পারি তাহলে কিন্তু আমার মোটামুটি সম্পূর্ণ হবে। দেখো এখন এইটা যখন বের করতে যাচ্ছ, কে প্রাইম বের করতে যাচ্ছ, তখন ½ m এখানে লাগতেছে ভি স্কয়ার। তার মানে এই ভি স্কয়ারটা কিন্তু এই জায়গার, তুমি এই জায়গার ভি স্কয়ার জানো না। কি মুশকিল, এটা তো জানলাম না। এবার তুমি যদি ইপি প্রাইম বের করতে যাও তাহলে এম জি এইচ প্রাইম। তার মানে তোমাকে কিন্তু এইখান থেকে এই উচ্চতাটা জানতে হবে, তুমি সেটাও জানো না। তাহলে এই যে তুমি এটাও জানতেছো না, এখন তাহলে তোমাকে কি বের করতে হবে, এই 2 সেকেন্ড পরে এইখানে বস্তুটা কতটুক এসেছে এইটুক যদি তুমি বের করতে পারো তাহলে মোটামুটি তোমার অঙ্কগুলো বের করতে পারবে। তার মানে তোমাকে চিন্তা করতে হবে 2 সেকেন্ড পরে কতটুকু আসে এবং 2 সেকেন্ড পরে বেগ কত, কারণ তোমার এখানে বেগ বের করতে হবে আর এই নিচের দূরত্ব বের করতে হবে। নিচের দূরত্বটা তুমি কিভাবে বের করবা, এই উপরের দূরত্বটা যদি বের করতে পারো তাহলে এই 40 থেকে এই উপরের দূরত্ব বাদ দিলে নিচের দূরত্ব, মানে তোমার এখন এই যে এইটার জন্য দূরত্ব দরকার আর এইটার জন্য বেগ দরকার, তোমাকে এই দুটো জিনিস বের করতে হবে। তাহলে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস জি টি, তাহলে কিন্তু আমরা মোটামুটি এই জায়গার বেগটা পেয়ে যাব এই সূত্র থেকে। এই সূত্র থেকে পেয়ে গেলে আমি কিন্তু এখানে বসাতে পারবো। এবার আমি উচ্চতা পাবো কিভাবে, দেখো এরপরে আমাদের দেখো এই ভিটা বের করলাম, এরপরে আমাদের এইচ, এই যে এইচটা যখন বের করব, এই এইচটা আসলে কোন জায়গা দেখো তো, আমাদের এইখানে এই নিচের এইচটা, এই নিচের এইচটা, কিন্তু আমি এই এইচটা কিন্তু বের করতে পারছি না। আমার এই এইচটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই এইচটা বের করতে হবে, এই পুরো এইচ থেকে এই ছোট এইচটা বাদ দিতে হবে। অর্থাৎ তোমার এই যে পুরো যে এইচটা আছে তার কাছ থেকে, মানে তুমি যদি এই জায়গার এইচটা বের করতে, এটা যদি এইচ প্রাইম ধরো, তাহলে এই যে পুরো যে এইচটা আছে সেই পুরো এইচটা থেকে এই ছোট এইচটা বাদ দিতে হবে। এই ছোট এইচটা তুমি ধরে নিলা এইচ ডাবল প্রাইম। এখন এই ছোট এইচটা তুমি এবার বের করবে কিভাবে, ছোট এইচটা বের করার সূত্র হলো এই ছোট এইচ ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। হ্যাঁ, এইভাবে তুমি পার্ট বাই পার্ট অঙ্কটা যদি করে যাও তাহলে তোমার মোটামুটি অঙ্কটা সহজ আসবে। প্রথমে আসো, প্রথম আমরা কি আসি, আমরা জানি 2 সেকেন্ডে আসলে বস্তুটা কতটুক যাচ্ছে সেটা আগে বের করব। এইচ ডাবল প্রাইম
ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। দেখো 0 ইন্টু 2 প্লাস হাফ 9.8 ইন্টু টি হলো 2 তার উপর স্কোয়ার। এখন এটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে আমাদের কত আসবে? 19.6 মিটার আসবে। তোমরা গুণ করে দেখতে পারো, দেখি 9.8 গুণন 4 ভাগ 2, হ্যাঁ 19.6 মিটার চলে আসছে। তাহলে এটা আমাদের আসলো এই যে এইটা। এরপরে আমরা ওই উচ্চতা থেকে বাদ দেব। আবার তাহলে আমার যে কাঙ্ক্ষিত এইচটা দরকার, এই যে এখান থেকে এই এইচটা কতটুকু পাবো? এই টোটাল যে এইচটা আছে, এই যে এইটা 40 মিটার, এই 40 মিটার থেকে কোনটা বাদ দিতে হবে? এই যে পরে যেটা বের হয়েছে 2 সেকেন্ডের, সেটা বাদ দিতে হবে। সেটা হলো এইচ ডাবল প্রাইম। তখন আসতেছে 40 মাইনাস 19.6 কত আসবে? সেক্ষেত্রে এই 20.4 মিটার চলে আসছে। তাহলে এটা যখন আমাদের আসলো, এইটাও শেষ। এবার আমাদের ভি প্রাইম বের করতে হবে। আবার ভি প্রাইমটা আমাদের আসতেছে কি দেখো, ইউ প্লাস জি টি, 0 প্লাস 9.8 ইন্টু 2, তাহলে আসবে 19.6 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের ভি প্রাইমটা বের হয়ে গেল। তাহলে আমাদের এটা শেষ। এখন আমি যে কাজটা করতে পারি, আমি কিন্তু একবারে এই অঙ্কগুলো করে ফেলতে পারি, অর্থাৎ আমার এই যে এইটা ডাইরেক্ট করে ফেলতে পারি। ই প্রাইম একবার বের করতে পারি, ই একবার বের করতে পারি। তাহলে আমরা জানি এই যে ই যদি প্রাইমটা বের করতে যাই, অর্থাৎ ই প্রাইম হলো এই জায়গাটার ই প্রাইম, আর এটা হলো ই। তাহলে ই প্রাইম বের করতে হলে ই কে প্রাইম প্লাস ইপি প্রাইম। তাহলে ই কে প্রাইমটা হবে হাফ এম ভি প্রাইম তার উপর স্কোয়ার, আর ই প্রাইমটা হবে এম জি এইচ প্রাইম। হাফ এম হলো 20 এবং এটা কত 9.8 তার উপর স্কোয়ার। এম হলো কত 20, 9.8 ইন্টু এটার অ্যান্সারটা কত আসছে 20.4 তার উপর, হ্যাঁ এটা না, এটার উপর স্কোয়ার নেই, ওইটার উপর স্কোয়ার। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন দেখি এটা কত আসতেছে। তাহলে 9.8 ইন্টু 20, 9.8-এর উপর স্কোয়ার ইন্টু 20 ভাগ 2, ওকে। তাহলে ওইটা 9.8 না, তো এটা তো হবে 19.6। ওকে, 19.6 স্কোয়ার ইন্টু 20 ভাগ 2 আসবে 3841.6 প্লাস 20 গুণন 9.8 গুণন 20.4, 3998.4। এ দুটো যোগ করলে আমাদের কত আসবে 3841.6, 7840 জুল, এটা আসছে। এখন আমাদের ই কত আসবে দেখি। ই আসবে ই কে প্লাস ইপি। ই কে সমান হাফ এম শুধু ভি স্কোয়ার, আর এম জি এই সর্বোচ্চ উচ্চতা হওয়ার কারণে পুরো উচ্চতা এইচ, হাফ এম এর মান 20, ভি এর মান 0 তার উপর স্কোয়ার, কারণ এখানে বস্তুটার বেগ 0। এম এর মান কত 20, জি এর মান 9.8 এবং এইচ এর মান কত আসতেছে, এইচ হলো উচ্চতা, সেটা হলো 40। হ্যাঁ এটা হলো 40। সেক্ষেত্রে এটা পুরোটাই 0, আর এটার মানটা কত আসতেছে দেখি, 40 গুণন 20 গুণন 9.8, তাহলে 7840 জুল। দেখো তো, খেয়াল করো তো, আমাদের এই মানটা এবং এই মানটা কি হয়েছে, সমান হয়েছে। অতএব উদ্দীপকের ঘটনাটি শক্তির সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলেছে।
আমরা মোটামুটি বিষয়টা বুঝতে পারলাম যে অবশ্যই খুব সহজ অঙ্ক, কিন্তু একটু অঙ্কটা বড়। এই জাতীয় অঙ্কটা মানে এই দ্বিতীয় যে ঘ নাম্বার অঙ্কটা করেছি, এই জাতীয় অঙ্কটাই তোমাদের সবচেয়ে বেশি পরিমাণে পরীক্ষায় আসবে, এবং এই জাতীয় এবং গ ঘ দুটোই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে তোমরা বাসায় এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর যে 4 প্রকার অঙ্ক আছে, এই 4 প্রকার অঙ্ক আমরা এর পরের দিন চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তোমরা অবশ্যই যারা নতুন আছো, আমার এই চ্যানেলটা নতুন দেখছো, তারা অবশ্যই যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমাকে ক্লাসটা করার জন্য আরও উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাতে একটু ক্লিক করবে, যাতে আমি যখনই ক্লাসটা নিই তখনই যেন তুমি জানতে পারো যে হ্যাঁ আমি ক্লাসটা নিচ্ছি, অর্থাৎ ক্লাসটা আমার করার দরকার। এই বলে আমি আবার তোমাদের সামনে যেন ফিরে আসতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের লেকচার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।